এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন সে কোনো সাধারণ মানুষ ছিল না। লোকটি ছিল একজন ভাড়াটে খুনি। তবে একদিন সে এমন একটি কাজ করে বসে যার জন্য সে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে যায়। সে আসলে একজন আর্টিস্টকে খুন করেছিল। এই আর্টিস্ট আসলে বাচ্চাদের জন্য খেলনা তৈরি করত, কিন্তু সেই খেলনাগুলোর মধ্যে ছিল অন্য কিছু। লোকটি খুন করার পর তার হোটেলে গিয়ে ওঠার সঙ্গে সঙ্গেই তার সঙ্গে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা। মধ্যরাতে দেখতে পায় তার রুমে অসংখ্য পুতুল এসে তার উপরে অ্যাটাক করে দিয়েছে। প্রথমে এটাকে স্বপ্ন ভাবলেও পরবর্তীতে দেখতে পাই এটা আসলে বাস্তব। মুভির শুরুটা হয় একজন ক্রিমিনালকে দেখিয়ে, যার নাম হলো রাঞ্চো। সে নিজের গাড়ি করে বের হয় পরে মরিস নামের একজন লোকের সঙ্গে দেখা করার জন্য। দেখা যায় এই মরিস হলো একজন বিলিয়নিয়ার বিজনেসম্যান, আর তার কোম্পানির কাজ হলো বিভিন্ন ধরনের খেলনা বানানো। আর বাচ্চারা তার কোম্পানির খেলনা পছন্দ করছিল বলে সে দিন দিন আরও বেশি টাকা ইনকাম করেই যাচ্ছিল। আর এদিকে রাঞ্চোকে এই মরিসকে খুন করার জন্যই এখানে পাঠানো হয়েছিল। সেজন্য রাঞ্চো মরিসকে মারার জন্য তার কোম্পানির বিল্ডিংয়ের নিচে ওয়েট করতে শুরু করে। এরপর সে দূরবীন দিয়ে মরিচের উপর নজরদারি করতে শুরু করে। তখন সে লক্ষ্য করে মরিস নিজের বানানো পুতুলগুলোর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এরপর সে একটা বক্স খুলে একটা পুতুল বের করে। অন্যদিকে রাঞ্চোকে দেখা যায় সে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আবার প্ল্যান করে যে সে এখনই মরিসকে মেরে ফেলবে। আর সেই মতো রেডিও হয়ে যায় আর নিজের গানে সাইলেন্সার সেট করে বেরিয়ে পড়ে। তবে তাকে মারার আগে সে সিকিউরিটিকে বোকা বানানোর জন্য সিসিটিভির সামনে একটা ফোন সেট করে দেয়। আর সেটাতে দেখা যায় উল্টো কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এটা দেখে সেই সিকিউরিটি গার্ড দ্রুত বাইরে বের হয়ে ফোনটাকে সরানোর জন্য। তবে তখনই সেখানে রাঞ্চো চলে আসে আর গার্ডটাকে শুট করে মেরে ফেলে। রাঞ্চোর বন্দুকে সাইলেন্সার থাকার কারণে গার্ডের গায়ে লাগা গুলির আওয়াজ মরিচের ঘর পর্যন্ত আর পৌঁছায় না, তাই সে কিছুতেই জানতে পারে না। আর এরপর রাঞ্চো খুব সহজেই ভেতরে ঢুকে পড়ে। এরপর সে প্রথমে সিকিউরিটি রুমে যায়। এখানে রাঞ্চোকে একটা মাস্ক পরে থাকতে দেখতে পায়। এরপর সে সেখান থেকে পুরো বিল্ডিংয়ে লাগানো সব সিসিটিভি ক্যামেরাগুলো করে দেয়। এখানে দেখা যায় রাঞ্চো নিজের মুখের মাস্ক খুলে মরিসকে মারার জন্য উপরে উঠতে শুরু করে। সামনে সে আরও একজন সিকিউরিটি গার্ডকে দেখতে পায়, তবে সে তাকে পেছন থেকে শুট করে মেরে ফেলে। এরপর সে সোজা মরিচের রুমে ঢুকে পড়ে। আর ভেতরে ঢুকে সে মরিসকে পরপর 3 বার শুট করে, 2টা বুকে আর একটা মাথায় লাগে। এতে করে মরিস সেখানেই মারা যায়। তবে দেখা যায় রাঞ্চো মরিসকে মেরে তার সেই বক্সে রাখা পুতুলটাও তার নিজের সঙ্গে নিয়ে নেয়। আসলে রাঞ্চোর এই পুতুলটা বেশ পছন্দ হয়ে গিয়েছিল, তাই সে পুতুলটাকে নিজের পকেটে করে নিয়ে আসে। তবে রাঞ্চো যাওয়ার পরে সেখানে থাকা দেয়ালে মরিচের মায়ের একটা ছবি দেখতে পায়। আর সেই ছবির নিচে অদ্ভুত কিছু লেখা ছিল। তবে রাঞ্চো সেসবের তেমন কোনো গুরুত্ব না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সে সোজা চলে আসে এয়ারপোর্টে আর একটা প্লেনে উঠে নিশ্চিত হয়ে বসে পড়ে। এরপর সে নিজের ক্লায়েন্টকে মেসেজ করে জানিয়ে দেয় যে সে মিশনটা সাকসেসফুলভাবে করতে পেরেছে। তবে হঠাৎ করেই তার পাশে থাকা মেয়েটা তার কাছে একটা চুইংগাম চেয়ে বসে। অদ্ভুত ব্যাপার হলো, যখনই রাঞ্চো তার ব্যাগটা খুলে চুইংগাম দেওয়ার জন্য, তখন সে নিজের ব্যাগের মধ্যে একটা পুতুল পরে থাকতে দেখতে পায়। এটা দেখে তো সেই মেয়েটা ও রাঞ্চো দুজনেই বেশ অবাক হয়ে যায়। মেয়েটা তো এটাই ভেবে পাচ্ছিল না যে এত বয়স্ক একজন মানুষ এইভাবে পুতুল নিয়ে কেন ঘুরছে। তবে মেয়েটা এই নিয়ে তেমন কোনো মাথা ঘামায় না। পরদিন সকাল হলে যখন সে এয়ারপোর্ট থেকে বেরোতে চায়, তখন সে দেখতে পায় প্রতিটা নিউজ চ্যানেলেই এখন মরিচের মৃত্যুর খবর প্রকাশ করা হচ্ছে। এরই মধ্যে হঠাৎ করে তার চোখ পড়ে সেখান দিয়ে যাওয়া একটা পুতুলের উপর। তবে অদ্ভুত ব্যাপার হলো, এই রকমের পুতুল সে মরিচের রুমে দেখতে পেয়েছিল। আর ঠিক এখান থেকেই তার সঙ্গে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। এরপর যখন সে হোটেলের রিসেপশনিস্টের কাছে আসে রুম বুক করতে, সেখানেও সে ঠিক একই রকমের পুতুল দেখতে পায়, যেমনটা সে মরিচকে মারার সময় তার ঘরে দেখতে পেয়েছিল। এসব দেখে এবার সে বেশ ঘাবড়ে যায় আর দ্রুত নিজের রুমে চলে আসে। এরপর সে নিজের সাথে করে আনা সেই পুতুলটা বের করে একটা গ্লাসের মধ্যে সাজিয়ে রাখে। সেখানে আরও কিছু জিনিস রেখে দেয়। আসলে এই জিনিসগুলো সেই সব লোকেদের যাদেরকে সে আগে মেরেছিল। সে প্রতিবার কাউকে মারার পর সেই স্মৃতিগুলো ধরে রাখার জন্যই একটা করে জিনিস তার সাথে করে নিয়ে আসে। আর এতে করে এখন তার কাছে পুতুল, পেন, চশমা, টাকা আরও বেশ কিছু জিনিস জড়ো হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর রাঞ্চো ক্লান্ত থাকার কারণে সোফায় কাজ করতে করতে ঘুমিয়ে পড়ে। তবে হঠাৎ মধ্যরাতের দিকে কেউ একজন তার ঘরের কলিং বেল বাজায়। আর সেই আওয়াজে রাঞ্চোর ঘুম ভেঙে যায়। রাঞ্চো তো কিছুতেই বুঝতে পারছিল না যে এত রাতে আবার কে আসলো। সিসি ক্যামেরা চেক করলে দেখতে পায় হোটেলের রিসেপশনিস্ট তার জন্য একটা বড় বক্স নিয়ে এসেছে। তবে এটা দেখে রাঞ্চোর বেশ অদ্ভুত লাগে, তাই সে কিছুতেই এত রাতে দরজাটা খুলতে চাইছিল না। তবে সেই মেয়েটি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বক্সটা দরজার সামনে রেখে সেখান থেকে চলে যায়। মেয়েটা যাওয়ার পরে রাঞ্চো দরজা খুলে বাইরে থেকে বক্সটা ভেতরে নিয়ে আসে। রাঞ্চো দেখতে পায় বক্সটার উপরে যে পাঠিয়েছে তার কোনো ডিটেলসই নেই, শুধুমাত্র তার নিজেরই ডিটেলস দেওয়া আছে।
তবে অদ্ভুত ব্যাপার হলো এখানে লেখা সিগনেচারটা হুবহু মরিচের মায়ের দেওয়া সেই দেওয়ালের সিগনেচারের মতোই দেখাচ্ছিল। এটা মনে পড়তেই রাঞ্চো বেশ হতবাক হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় যে সে এই বক্সটা ওপেন করবে না, বরং এটাকে ফেলে দেবে। তবে তার মনের মধ্যে বারবার কৌতূহলের জন্ম নিচ্ছিল, তাই শেষমেশ রাঞ্চো একটা চাকু দিয়ে বক্সটাকে খুলে ফেলে আর সেটার মধ্য থেকে একটা টিনের বাক্স দেখতে পায়। আর যখনই সে ওই বক্সটা খোলে তখন সে অবাক হয়ে যায়, কারণ পুরো বক্সটাই ছিল পুতুলে ভর্তি। আর এই বক্সটা এসেছে মরিচের কোম্পানি থেকে। এরপর রাঞ্চো লক্ষ্য করে সেই বক্সের পেছনে লেখা আছে এই বক্সে একটা সারপ্রাইজ আছে। কিন্তু রাঞ্চোর মনে বেশ সন্দেহের জন্ম নেয়, তাই সে বক্সটাকে খুব ভালো করে চেক করতে শুরু করে যে এটাতে আবার কোনো বোমা সেট করা আছে কিনা। তবে চেক করার পর সে বুঝতে পারে যে বক্সটা সত্যি একটা নর্মাল বক্স। এরপর রাঞ্চো ধীরে ধীরে বক্সটা ওপেন করতে শুরু করে। সেখানে সে কতগুলো সৈনিক পুতুল দেখতে পায়। এরপর রাঞ্চো সেগুলো চেক করতে শুরু করে, কিন্তু কিছুতেই কিছু না পেয়ে নিশ্চিত হয়ে সেগুলো ফেলে দিয়ে সেখান থেকে বাথরুমে চলে যায়। তবে কিছুক্ষণ পরই হঠাৎ করে সেই বক্সটা নিজে থেকে নিচে পড়ে যায়। এই আওয়াজ পেয়ে রাঞ্চো দ্রুত সেখানে চলে আসে সেটা দেখার জন্য, কারণ তার একেবারেই স্পষ্ট মনে ছিল যে বক্সটাকে সে মাঝের দিকে রেখেছিল। তবে যখনই রাঞ্চো সেই বক্সটা চেক করতে আসে তখন সে একেবারে হতবাক হয়ে যায়, কারণ সেই বক্সে এখন আর কোনো সৈনিক পুতুল নেই, সবগুলোই উধাও হয়ে গেছে। বক্সটা ছাড়া সেখানে আর কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। এরই মধ্যে হঠাৎ ঘরের পরিবেশ কেমন যেন অদ্ভুত হতে শুরু করে। ঘরের পর্দাগুলো উঠতে শুরু করে আর সব লাইটগুলো অন অফ হতে শুরু করে দেয়। এসব দেখে রাঞ্চো সুইচ চেক করতে গেলে দেখতে পায় লাইটের তারগুলো কেউ একটা কেটে দিয়েছে। এরই মধ্যে হঠাৎ রাঞ্চোর পায়ের মধ্যে কেউ একটা ছুরি ঢুকিয়ে দেয়। রাঞ্চো যন্ত্রণায় বসে চেক করতে গেলে দেখতে পায় সেই পুতুল সৈনিকদের মধ্যে একজন তার পায়ে নিজের অস্ত্র ঢুকিয়ে দিয়েছে। এটা দেখে এবার রাঞ্চোর বিশ্বাস হয়ে যায় যে এই অদ্ভুত কাজগুলোর পেছনে সেই পুতুল সৈনিকেরা রয়েছে। সে দেখার জন্য নিচে তাকাতেই সেই সৈনিকরা তার উপরে ফায়ারিং করতে শুরু করে। যদিও এই ছোট্ট গুলি তার কোনো ক্ষতি করতে পারছিল না, কিন্তু এমন ভুতুরে কাণ্ড দেখে সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তবে হুট করেই একজন সৈনিক রাঞ্চোর উপরে কামান ছুটতে শুরু করে। এতে করে সেটা সোজা এসে রাঞ্চোর পায়ে পড়ে আর সাথে সাথে তার পায়ে আগুন লেগে কিছুটা জায়গা পুড়ে যায়। এসব দেখে এবার রাঞ্চো আরও বেশি ভয় পেয়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না যে কিভাবে এদের থেকে নিজেকে বাঁচাবে। আর সে নিজেকে বাঁচাতে দ্রুত সেই রুম থেকে পালিয়ে অন্য রুমে চলে যায়। সে কোনোভাবে বাথরুমে ঢুকে পড়ে, কিন্তু সেই সৈনিকরা পেছন থেকে শ্যুট করেই যাচ্ছিল। রাঞ্চো কোনোভাবে বাথরুমের দরজা লক করে দেয়। এরপর সে লক্ষ্য করে তার পা থেকে রক্ত বেরোচ্ছে, এমনকি তার মুখেও বেশ কিছু ছোট ছোট বুলেট লেগে আছে। এতে রাঞ্চোর ভয়ানক কিছু না হলেও তাকে প্রচণ্ড পেন সহ্য করতে হচ্ছিল। এরপর সে ধীরে ধীরে দরজা খুলে একটা আয়নার সাহায্যে বাইরের পরিস্থিতি চেক করতে শুরু করে। সে দেখতে পায় সৈনিকটা অনবরত ফায়ারিং করেই যাচ্ছিল, সেই সঙ্গে তার লাইটগুলোর উপরে আঘাত করছিল। আর একে একে সব লাইটগুলোই তারা ধ্বংস করে দেয়। লাইটগুলো ধ্বংস করার পরই একজন সৈনিক আবারও একটা কামান মারে তার দিকে, আর সেটা এসে সোজা সেই আয়নাতে আঘাত লেগে ওখানেই ভেঙে দেয়। এসবের জন্য এবার রাঞ্চো ভীষণ রেগে যায় আর রুমে গিয়ে নিজের গান বের করে। এরপর কোনোভাবে ফায়ারিং করতে করতে নিজের কিচেনে এসে লুকিয়ে পড়ে। দেখা যায় রাঞ্চো তার কিচেনের মধ্যে একটা রাইফেল লুকিয়ে রেখেছিল। এবার সে নিজের রাইফেলটা বের করে এলোপাথারি ফায়ারিং করতে শুরু করে। আর এই ফায়ারিং দেখে সেখানে থাকা সব পুতুল সৈনিক লুকিয়ে পড়ে। সবকিছু শান্ত হয়ে গেছে দেখে সে দ্রুত এসে সেখানে থাকা সোফাটিকেই উল্টে দেয়। আর তখনই সে সোফার নিচে অনেকগুলো সৈনিকের ডেড বডি দেখতে পায়। আর জীবিত সবাই দ্রুত একটা গাড়িতে উঠে পালানোর চেষ্টা করেই যাচ্ছিল। এসব দেখার পর রাঞ্চো তো ভীষণ অবাক হয়ে যায়। রাঞ্চো একেবারে কাছ থেকে মনোযোগ দিয়ে দেখছিল যে ওরা আসলে কি করছে। তবে দেখা যায় এখনো কিছু সৈনিক তার উপরে ফায়ারিং করে যাচ্ছিল। আর এবার রাঞ্চো রেগে এক একটাকে পায়ের নিচে পিষে মারতে শুরু করে। তবে পালিয়ে যাওয়া সৈনিকদেরকে মারার জন্য শুট করলে দেখা যায় একসাথে অনেকগুলো সৈনিককে ছিটকে দূরে পড়ে আছে। তবে এখানেই শেষ নয়, এরই মধ্যে হঠাৎ করেই সেখানে 3টা আর্মি হেলিকপ্টার এসে হাজির হয়। আর সেগুলো থেকে একের পর এক বোমা রাঞ্চোর দিকে ছুটতে শুরু করে। এবার রাঞ্চো সেই মিসাইল থেকে বাঁচার জন্য সেখান থেকে পালানোর চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কোনোভাবেই সে ওই সৈনিকদের চোখ ফাঁকি দিয়ে পালাতে পারছিল না। আর সৈনিকদের এমন ভয়ানক মিসাইল অ্যাটাক থেকে নিজেকে বাঁচাতে রাঞ্চো আবারও দ্রুত পালিয়ে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। তবে বাথরুমে এসে যখনই সে আয়নার দিকে দেখতে পায় সে একেবারে অবাক হয়ে যায়, কারণ তার মুখে আর হাতে বেশ বড় বড় আঘাত লেগে গিয়েছিল। এমনকি সেখান থেকে প্রচণ্ড রক্ত বের হচ্ছিল। রাঞ্চো কোনোভাবে সেই ক্ষত জায়গায় অ্যালকোহল লাগিয়ে রক্ত থামানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই ব্লিডিং অফ হচ্ছিল না। এরই মধ্যে হঠাৎ করেই সৈনিকরা একটা মিসাইল বের করে বাথরুমের দরজা ফুটো করে দেয়। আর সেই ফাঁকা জায়গা দিয়ে একটা আর্মি হেলিকপ্টার ভেতরে ঢুকে পড়ে এবং রাঞ্চোর উপরে অনবরত ফায়ারিং করতে শুরু করে। আর কোনো উপায় না পেয়ে রাঞ্চো দ্রুত একটা বাথরুমের তোয়ালে দিয়ে সেই হেলিকপ্টারটিকে ধরে ফেলে। এরপর সেটাকে পা দিয়ে পিষে একেবারে নষ্ট করে দেয়। তবে তখনও কিছু সৈনিক বেঁচে আছে দেখে সে ওই তোয়ালেতে থাকা সৈনিকদেরকে বাথরুমের মধ্যে ফেলে ফ্লাশ করে দেয়, কিন্তু তাও তারা থামছিল না, ফায়ারিং করেই যাচ্ছিল।
এতে রাঞ্চো রেগে কোমরের মধ্যে একটা হেডড্রায়ার দিয়ে ফ্লাশ করতেই সেখানে শক্ট হতে শুরু করে। এতে করে সেখানে থাকা সব সৈনিকরাই মারা যায়। এরপর সে বের হতে গেলে দেখতে পায় দরজার ওপাশ থেকে একজন তার জন্য একটা নোট পাঠিয়েছে, আর সেটা স্যারেন্ডার করতে বলা হয়। এটা দেখে রাঞ্চো বুঝতেই পারে না যে কি হচ্ছে তার সঙ্গে। সেই সাথে সে এবার ক্লিয়ারলি বুঝে যায় এই সৈনিকরা যুদ্ধ করার পাশাপাশি অনেক বুদ্ধিমানও। তাই রাঞ্চো সেখানে লিখে দেয়, যা ইচ্ছা তাই করো। সেই লেখাটা সে দিতেই যাবে তখনই সে বুঝতে পারে এটা একটা চাল ছিল। তারা আগে থেকে সেখানে মিসাইল রেডি করে বসেছিল, আর চিঠি দিতে আসতেই তারা সেটাকে রাঞ্চোর দিকে ছুড়ে মারে। আর এবার মিসাইলের আঘাতে দরজার সব জায়গায় ফুটো হয়ে যায়। তবে তারা রাঞ্চোকে মারার আগেই কোনোভাবে রাঞ্চো বাথরুমের জানালা দিয়ে পালিয়ে বাইরে বেরিয়ে আসে। তবে সে এখন 14 নম্বর ফ্লোরে রয়েছে, তাই সে এখান থেকে কিছুতেই নিচে লাফ দিতে পারবে না। সেজন্য সে আবারও পাশের ফ্ল্যাটে যাওয়ার চেষ্টা করে। আর ঠিক তখনই সেখানে আর একটা আর্মি হেলিকপ্টার এসে রাঞ্চোর উপরে ফায়ারিং করতে শুরু করে। আর এতে করে রাঞ্চো এবার ব্যালেন্স হারিয়ে প্রায় পড়েই যাচ্ছিল। তবে তার আগে সে তার গান বের করে সেই হেলিকপ্টারের উপরে শুট করে সেটাকে উড়িয়ে দেয়। এরপর সে কোনোভাবে ব্যালকনি পর্যন্ত চলে আসে আর শেষমেশ সে একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। তবে এদিকে বেঁচে থাকা সৈনিকদেরকে দেখা যায় তারা এখনও থেমে নেই। তারা নিজেদের কামান দিয়ে আবারও চেষ্টা চালিয়ে যায় রাঞ্চোকে মারার জন্য। তাদের প্ল্যান হলো রাঞ্চোকে সামনে পাওয়ার সাথে সাথে শেষ করে দেওয়া। এদিকে রাঞ্চো অনেক ভেবে একটা প্ল্যান করে বসে। সে একটা খেলনা হাঁসের সাহায্যে সৈনিকদের মনোযোগ বিভ্রান্ত করে, আর সুযোগ বুঝে একটা ফায়ার এক্সটিংগুইশারের সাহায্যে সৈনিকদের উপরে আক্রমণ করে দেয়। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যায়। তবে হঠাৎ করেই কিছু সৈনিক একটা জিপে করে পেছন থেকে সে রাঞ্চোকে ঘিরে ফেলে আর অনবরত ফায়ারিং করতে শুরু করে। রাঞ্চো নিজেকে বাঁচাতে দ্রুত একটা গ্যাসের বোতলে আগুন লাগিয়ে সেটার সাহায্যে ওই জিপে আগুন লাগিয়ে সৈনিকদেরকে মেরে ফেলে। তবে এখানেই শেষ না, সেবার রেগে ওই সৈনিকদেরকে ধরে ধরে টুকরো টুকরো করে কাটতে শুরু করে আর পাগলের মতো এক এক করে সবাইকে মারতে শুরু করে। বাকি সৈনিকদেরকে একটা ভারী জিনিস দিয়ে একেবারে ভর্তা বানিয়ে মেরে ফেলে। এবার শেষমেশ সে সব সৈনিকদেরকে একেবারে শেষ করতে পেরেছে। তবে রাঞ্চো কনফার্ম হওয়ার জন্য বক্সে লেখা নম্বরের সঙ্গে সৈনিকদের নম্বর মিলিয়ে দেখতে শুরু করে। চেক করলে রাঞ্চো বুঝতে পারে এখন আর কোনো সৈনিক বেঁচে নেই। তাই সে এবার একটু নিশ্চিত হয়ে বেডরুমে যায় বিশ্রাম নেওয়ার জন্য। তবে এখানেই খেলা শেষ নয়। এখন সবার নিশ্চয়ই মনে আছে বক্সের পেছনে সেই লেখাটার কথা। এদিকে রাঞ্চো যখনই ফ্রেশ হওয়ার জন্য সুইমিং পুলে নামে তখন হঠাৎ করেই কেউ একটা তার হাতের রক কেটে দেওয়ার চেষ্টা করে। কিন্তু রাঞ্চোর হাতের রকটা না কাটলেও তার হাতে বড় ধরনের একটা ক্ষত হয়ে যায়। রাঞ্চো কোনোভাবে সেখান থেকে উপরে বেরিয়ে আসে। উপরে আসতেই সে লক্ষ্য করে তার হাত থেকে অনবরত রক্ত বের হয়েই যাচ্ছে। এরপর সে সেই কাটা জায়গাটা ড্রেসিং করে নিজে সেলাই করতে শুরু করে। আর শেষমেশ এবার রাঞ্চো ঠিক করে নেয় সে আর কিছুতেই এই ঘরে থাকবে না। সে দ্রুত নিজের রুম থেকে বেরিয়ে যায়। কিন্তু রাঞ্চোর কোনো ধারণাই ছিল না যে তার সেই গোপন শত্রু তার সঙ্গে ইতিমধ্যে এখানে চলে এসেছে। লিফটে উঠতেই সে রাঞ্চোর উপরে আক্রমণ করে দেয় আর সাথে সাথে লিফট থেমে যায়। এতে করে লিফট অপারেট করা সুইচগুলো আর কাজ করা বন্ধ করে দেয়। হঠাৎ করে রাঞ্চোর চোখ পড়ে উপরে থাকা একজন আর্মি কমান্ডো পুতুলের উপর। সে ফাঁকা জায়গা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর রাঞ্চো সেই কমান্ডোকে ফলো করে উপরে উঠে পড়ে। তবে সে লক্ষ্য করে লিফটটা এখনও সেখানেই থেমে আছে, একটুও নড়ছে না। এসব দেখে সে বুঝতে পারছিল না যে কিভাবে এখান থেকে বাঁচবে। এরই মধ্যে হঠাৎ তার চোখ পড়ে পাশ দিয়ে নিচের দিকে নামতে থাকা একটা লিফটের উপর। সে এবার সেই লিফটের উপরে ঝাঁপ দেয় আর কোনোভাবে সিলিংটা খুলে লিফটের ভেতরে ঢুকে পড়ে। আর এত কষ্টের পর রাঞ্চো সেখানে শুয়ে একটু বিশ্রাম নিতে শুরু করে। তবে ঠিক তখনই সেই মুহূর্তে আর্মি কমান্ডো তার সামনে এসে উপস্থিত হয়। এখানে জানা যায় কমান্ডো আসলে রাঞ্চোর জুতার সাথে ঝুলে এই লিফটে চলে এসেছে। আর এবার সে এসেই একটা চাকু দিয়ে একের পর এক রাঞ্চোর বুকে আঘাত করতে শুরু করে। তবে রাঞ্চোর এতে তেমন কোনো ক্ষতি হচ্ছিল না। সে দ্রুত সেই কমান্ডোকে ধরে লিফটের দরজার মধ্যে আটকে দেয়। এই দরজার মধ্যে চাপা দিয়ে তার মাথা একেবারে ছিন্নভিন্ন করে ফেলে। এরপর রাঞ্চো একটু শান্তিতে সেখানে শুয়ে পড়ে আর ভাবতে থাকে এইবার হয়তো বেঁচে গেছে। কিন্তু যখনই সে ওই কমান্ডো পুতুলটার বাকি শরীর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে তখন সে পুরোপুরি হতাশ হয়ে যায়। কারণ সেই পুতুলের মধ্যে একটা বোমা ফিট করা আছে আর সেটা মুহূর্তের মধ্যেই ব্লাস্ট করে ফেলে। আর সেখানে থাকা সব কিছুর সাথে সাথে রাঞ্চোর পুরো শরীরটাও আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এরপর সেই বক্সটাকে দেখানো হয় যেটার পেছনে লেখা ছিল বোনাস হিসেবে সেখানে একজন কমান্ডো আর একটা নিউক্লিয়ার বোমা থাকবে। আর এরই সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই অদ্ভুত গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে একটা কথা আছে না, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আমার মনে হয় এই গল্পটা এই প্রবাদকে রিপ্রেজেন্ট করে। তো আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। পরিশেষে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।